আজকে আপনারা জানেন দিলীপ কুমার রায়ের জন্মদিন। আর অনেকেই হয়তো জানেন না যে তার দুটো দিন পরে আগামী 25 তারিখ তার প্রথম শ্রী অরবিন্দকে দেখার শতবর্ষ হচ্ছে। উনি প্রথম যেদিন পণ্ডিচেরিতে গিয়ে ওর দর্শন পান এবং কথা শুরু করেন, কথা সেভাবে নয়, খানিকটা কথা চলছিল, কিন্তু উনি তারপরে 1988 গিয়ে একেবারে তার দ্বারা দীক্ষিত হতে চাইলেন। কিন্তু সেই দিনটা আগামী পরশু দিন, 25 তারিখ, 25 জানুয়ারি 2025 হচ্ছে 100 বছর তার গুরুর সঙ্গে দেখার। এটা একটা সাংঘাতিক সমাপতন। অনেকেই এটা খেয়াল রাখেন না, কিন্তু আমরা সেই তারিখটার কাছে এসে দাঁড়িয়েছি। আমি আজকের বিষয়ে বলেছিলাম, যখন আমায় জিজ্ঞেস করা হয় মহত্বের মুখোমুখি। কেন মহত্বের মুখোমুখি? তারও একটা সুন্দর গল্প আছে। ওনার যে বিখ্যাত বই অ্যামং দ্য গ্রেট, বাংলা তীর্থঙ্কর, অ্যামং দ্য গ্রেটের ভূমিকাটা যদি পড়েন দেখবেন তিনি কি অপূর্ব বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের রচয়িতা শ্রীমকে। উনি প্রথম যখন শ্রীমকে দেখেন, বয়স কম, দেখা করতে গিয়েছিলেন। শ্রীমত কলকাতায়, এই দক্ষিণ কলকাতায় থাকতেন একটা বাড়িতে, অনেকেই তাকে দেখেছেন। তো যখন দেখা করতে গেছেন, শ্রীমোর পিঠে হাত বুলিয়ে বলছেন, কত বড় বাপের ছেলে তুই, ডিএল রায়কে স্মরণ করে। তো তখন সেটা উনি ভোলেননি কখনো। এত আদর এবং স্নেহ করে বলেছিলেন যে তিনি বারবার শ্রীমর কথা বলতে গেলে ওটা স্মরণ করেছেন। এবং অ্যামং দ্য গ্রেটের ভূমিকা অপূর্ব। ইটস এ বিউটিফুল ইন্ট্রোডাকশন টু আ বুক। তো উনি বলছেন, শ্রীম বললেন, তুই আমার কাছে এসছিস কেন? তো বললেন যে আপনার কথা শুনবো বলে। কেন না, রামকৃষ্ণদেবের কথা শ্রীমর কাছেই শোনা যায়, যিনি কথামৃত লিখেছেন 1882 থেকে 1886। এই সময়কালে দিনের পর দিন দক্ষিণেশ্বরে গিয়ে সেইখানে বসে সবাই আলোচনা করছে ঠাকুরের সঙ্গে, ঠাকুর কথা বলছেন, সেগুলো নোট করে লিখছেন। তারপর রাত্রির বেলা বাড়ি এসে সেগুলোকে পরিচ্ছন্ন করে লিখছেন। যা প্রথম যখন বেরোলো, প্রথম অংশটা, সেটা পড়ে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত আর কি শ্রীমর কাছে, কারণ ওরা তো একই সময়কার, স্বামী বিবেকানন্দ বলছেন, 1,00,000 salutation to M, 100,000 salutation to M। আর বাংলা এক জায়গায় লিখছেন যে কি করে মনে রেখে, কি সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি সেই কথাগুলো উঠে আসছে আমাদের সে আসর থেকে, ঠাকুরের আসর থেকে। আমরা কি বলেছি না বলেছি। স্বামীজির একটা মস্ত বড় গুণ ছিল, হি উইল নট প্রেজ সামথিং উইচ ইজ নট কারেক্ট টু হিম। ওনার যদি মনে হয়ে থাকে যেটা ঠিক হয়নি, উনি তার প্রশংসা করবেন না। উনি প্রশংসা করছেন মানে শ্রীমর কথাগুলো কতখানি বাস্তবিক, কতখানি সত্য। সেই সময় থেকে ওর একটা অনুপ্রেরণা ছিল দিলীপ কুমার রায়ের, যে বড় মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সেগুলো তিনি শ্রীমর দেখানো পথে লিখবেন। অ্যামং দ্য গ্রেট যে পাঁচজনকে নিয়ে আপনারা জানেন, বিখ্যাত পাঁচজন, মানে some of the most beautiful human beings that we have come across in the last century: Sri Aurobindo, Mahatma Gandhi, Rabindranath Tagore,
রোমেরো বার্টন রাসেল। ইনি প্রথম দেখা করতে যান বার্টন রাসেলের সঙ্গে 1920 সালে। উনি একটা চিঠি লিখেছিলেন যে আমি প্যারিসে পড়াশুনো করছি সঙ্গীত নিয়ে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার কিছু লেখা পড়লাম, সেই লেখা পড়ে আমার কতগুলো প্রশ্ন উদয় হয়েছে মনে, আপনার সঙ্গে কথা বলতে পারি কি? তখন রাসেল ওকে বললেন, হ্যাঁ, তুমি আমার একটা গ্রামের বাড়ি আছে, সেখানে এসো, আমি লন্ডনে সে সময় থাকবো না, তুমি যখন বলছো সেখানে তোমার সঙ্গে দেখা করব। উনি দেখা করতে গেলেন, তো বললেন যে আপনি লন্ডনে থাকছেন না কেন? বলে আমি আমেরিকাতে যাব। আমেরিকাতে কি করতে? ওখানে আমি বক্তৃতা করে এবং লেখালেখি করে অনেক টাকা করতে চাই। কেন না, আমি ওখানে একটা স্কুল, মিসেস সিমন্স বলে একজন আছেন, তিনি করছেন, একটা স্কুল তৈরি করতে চাই। সেটা আমি ফিরে সেখানেও করব, ইংল্যান্ডেও করব। লন্ডনে আমার ভালো লাগে না, ওই পরিবেশ আমার ভালো লাগছে না, আমি এই গ্রামে আছি। তারপর ওদের একটা কথা হলো, উনি বললেন কেন আপনি আমেরিকায় যাবেন? বলে পয়সা করতে। কী জন্য? না স্কুল করব। তো বলল যে স্কুল করার জন্য এত পয়সা লাগে? বলে লাগবে, কারণ আমি ছাত্রদের থেকে কোনো পয়সা নেব না। তা বললেন আপনি তো স্টেট ফান্ড থেকে নিতে পারেন, আর এছাড়া অনেক ধনী লোক আছেন ইংল্যান্ডে যারা আপনাকে দেবেন আপনার এরকম একটা উদ্যোগের জন্য। উনি বললেন দেখো, রাষ্ট্র যদি দেয়, রাষ্ট্রের একটা চিন্তা থাকবে আমাকে দিয়ে কি করাতে হবে, কি শেখানো হবে, কীভাবে শেখানো হবে, কি পড়াতে হবে, পড়াতে হবে না। কোনো ধনী যদি থাকে আমাকে টাকা দেয়, তার আরও গভীর একটা উদ্দেশ্য থাকবে, আমাকে দিয়ে কী করণীয় আছে সেগুলো করিয়ে নেবে বা বলিয়ে নেবে, আর ছাত্রদের কি পড়ানো হবে সেইগুলো পড়িয়ে নেবে। তা বলছে আপনার তাই মনে হয় এমন কি কোনো ধনী নেই যিনি আপনার লক্ষ্যে আপনাকে টাকা দেবে? বলো তেমন কোনো ধনী হয় না। ধনী হওয়ার কারণটাই হলো যে সে নিজের মতো করে সব কিছু ভাববে এবং সেই মতন লোককে করিয়ে নেবে। আপনার ইলন মাস্কের কথা ভাবুন, এখন তিনি তো নিজেকে আমেরিকার মতন বদলে দিতে চাইছেন। বড়লোক হওয়ার একটা বিরাট বিপদ হচ্ছে গিয়ে, ইউ ক্যান বি এ ভেরি রিচ ম্যান, ভেরি ভেরি রিচ ম্যান, বাট ইউ ওন্ট বি এ ম্যান। ম্যান কথাটা আমাদের ইয়ের কাছে, শ্রী অরবিন্দের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, ম্যান। উনি বলছেন ঈশ্বরের সাধনা করা হচ্ছে গিয়ে তোমার নিজের মধ্যে দিয়ে একটা মানুষকে প্রকাশ করা, টু বি এ ম্যান, টু এক্সপ্রেস এ ম্যান, দ্যাট ইজ দি এইম অফ কানেক্টিং ইউর সেলফ টু দ্য ডিভাইন। এবারে বলি, তো উনি গেলেন, তো কথা হলো, তো যখন প্রথমবারই এই আগামী পরশু যে তারিখটা আর কি 100 বছর হচ্ছে, উনি গেলেন, গিয়ে বললেন যে আমি আপনার কাছে এসেছি আপনার কিছু লেখা পড়ে, এসেস অন গীতা, এছাড়া আরও অনেক লেখা। কোথায় পেলে তুমি সেগুলো? ইন্টারেস্টিং, কত প্যারালেলস আছে। বললেন যে আমি পেয়েছি একজন সাহেবের কাছে, রোল্যান্ড নিক্সন, যিনি পরে তিনি এত ভাবের দ্বারা মুগ্ধ ছিলেন ভারতীয় দর্শনের দ্বারা, তিনি লখনৌ ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর ছিলেন, রোল্যান্ড নিক্সন। তিনি কি করলেন, উনি যখন ওর সঙ্গে আলাপ হলো দিলীপ কুমার রায়ের, তরুণ দিলীপ কুমার রায়ের, বলেন এই বইগুলো পড়ো, বলে শ্রী অরবিন্দের 3টে বই ওকে দিয়েছিলেন, বলে যেটা পড়লে তুমি বুঝতে পারবে মানুষের চিন্তা এবং জীবনের ধারা কী হওয়া উচিত। পড়ে তিনি একের পাগল হয়ে গেলেন এবং তখনই ঠিক করলেন যে শ্রী অরবিন্দের কাছে যাবেন। এটা শুনি বললেন। এই তুলনাটা কোথায় জানেন তো? খুবই আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন পড়ি এগুলো তখন এই মেলাবার চেষ্টা করি। দাদাজি মানে দিলীপ রায়, তিনি খুব ভক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণেরও। প্রথম দিন যখন আলাপ করলেন শ্রী অরবিন্দের সঙ্গে, কথায় কথায় উঠে এলো
শ্রীরামকৃষ্ণের কথা। তিনি বললেন হ্যাঁ, বলে তারপর আরও কথা এগুলো। যাই হোক, তুলনাটা কি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আর একজন সাহেবের কাছে শুনে নরেন্দ্রনাথ দত্ত স্কুলে পড়েন, তিনি ছুটে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। সেই শিক্ষকের নাম ছিল মিস্টার হার্ডি। তিনি ওদের পড়াচ্ছিলেন ওয়ার্ডসওয়ার্থের কবিতা এক্সকারশন, এবং পড়াতে গিয়ে বললেন যে এক্সকারশন কবিতাটা শুধু তার কাব্যগুণ বা চিন্তাগুণ বা ভাবগুণ দিয়ে বুঝলে হবে না, এর একটা অদ্ভুত একটা অতীন্দ্রিয় চেতনা আছে এই কবিতার, এক্সকারশনের। তো তখন কে না কেউ জিজ্ঞেস করেছে, তো এই অতীন্দ্রিয়টার কি? বলে এটা তোমাদের বুঝতে গেলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বলে একজন সাধক আছেন, তার কাছে যেতে হবে। তোমরা তার কাছে যদি যাও বুঝতে পারবে আমি কোন ধরনের মানুষের কথা বলছি। সেই তার প্রথম প্রণোদনা, এবং তিনি তারপর কিছুদিন পরেই উনি দক্ষিণেশ্বরে গেলেন, নরেন্দ্রনাথ দত্ত। আর ইনি আরেকজন রোল্যান্ড নিক্সনের ওই লেখা পড়ে ওর সঙ্গে আলাপ করতে গেলেন, এবং প্রথম আলাপে আবার শ্রীরামকৃষ্ণের কথাও বললেন, যে রামকৃষ্ণের কথা যখন বলছেন যে আপনি সাধনার কথা বলছেন, আপনি কাদের সাধক মনে করেন? তুমি তখন বললেন, দেখো সাধনা শুধু ত্যাগ দিয়ে হয় না, যা আছে সব ত্যাগ করে দিলাম তাহলে হবে না। কারণ মানুষের প্রতি ভালোবাসা, মানুষে মানুষে বন্ধুত্ব, মানুষে মানুষে এই যে আমাদের যোগাযোগ, এগুলো সব নির্মূল করে দিলে তুমি তো মায়াবাদী হয়ে গেলে। তিনি বললেন যে আপনি তাহলে কি? বলে আমি তান্ত্রিক। আমার এত ভালো লেগেছিল প্রথম যখন পড়েছিলাম বহু বছর আগে, এই তান্ত্রিক কথাটা এত সুন্দর, আমি তার ব্যবহারটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি তান্ত্রিক। কীরকম? তান্ত্রিক লীলা করে, লীলা দেখে, লীলা ভালোবাসে, লীলার মধ্যে ছড়িয়ে থাকে। আর মায়াবাদী যারা, যেটা শঙ্করাচার্যের মায়াবাদ আর কি, যে সব মিথ্যে, যা আজ দেখছো সব মায়া, কিচ্ছু না, সব ত্যাগ করো, সেটা হচ্ছে গিয়ে মায়া সাধনা। মায়াটাকে তুমি দূর করে দেওয়ার জন্য তুমি একটা সাধনা করছো, মায়াটাকে জীবন থেকে সরিয়ে দিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সরিয়ে দিতে। তুমি যা দেখছো তুমি জানবে এটা সত্যি নয়, মায়া। উনি বলেন আমি তান্ত্রিক, আমি লীলায় পছন্দ করি, লীলায় বিশ্বাস করি। তো এই জিনিসটার দুটো দিক আছে, একটা হচ্ছে মায়াবাদী বৈদান্তিক হওয়া, যেটা উনি বলছেন হওয়ার দরকার নেই, আর আরেকটা হচ্ছে লীলাবাদী সাধক হওয়া। যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ তা হলো এই প্রথম আলাপটা দিলীপ কুমারকে একেবারে পেড়ে ফেলেছিল। উনি বুঝে গিয়েছিলেন যে এই হচ্ছে সেই লোক যার কাছে আমায় আসতে হবে, এবং তারপর 1928 সালে ওর কাছে গেলেন এবং দীক্ষিত হলেন। সেই দীক্ষার প্রসঙ্গটা এত এত গভীর এবং এত কি বলবো ভাবনাময়, যে সেটা বলতে হলে আমার একটা গোটা দিন লাগবে, আমি তো ততখানি সময় পাচ্ছি না। তো কেন বলছি? তার কারণ হচ্ছে গিয়ে এখানে অতি মানসিকতার কথা আছে, অতি মানুষ, সুপ্রামেন্টাল। কেন বলছেন? এবং এটা দিলীপ কুমার রায়ও খুবই অবাক লেগেছিল সুপ্রামেন্টালটা কি। বলছে মন থেকে তুমি মনের বাইরে চলে যাবে, ওপর থেকে একটা আলো আসবে। আমি এই অ্যামাং দ্য গ্রেট পড়াতে একটা আমার সুবিধা হয়েছিল, it served me as an introduction to reading Life Divine, শ্রী অরবিন্দেরই লাইফ ডিভাইন। খুব কঠিন বই, কোনো সন্দেহ নেই, কিন্তু একাগ্রভাবে পড়ে যেতে হয়, একাগ্রভাবে। এবং আপনি দেখবেন যে দিলীপ কুমারের সঙ্গে উনি যে ওকে বোঝাচ্ছেন, দিলীপ কুমার প্রশ্ন করছেন আর উনি উত্তর দিচ্ছেন, তার মধ্যে অনেক প্রশ্ন করছেন, কূট প্রশ্ন, ওনাকে
তর্ক করে প্রশ্ন করছেন, কিন্তু সেগুলো উনি অদ্ভুতভাবে বুঝিয়ে দিচ্ছেন। তার কারণ হচ্ছে শ্রী অরবিন্দের এটা একটা মহৎ গুণ ছিল, এরকম ইউজ অফ র্যাশনালিটি, চিন্তাকে এইভাবে ব্যবহার করা ভাবা যায় না। ভারতবর্ষে খুব কম লোক পেরেছেন, সেই শঙ্করাচার্য থেকে শুরু করে অদ্যাপি, এত র্যাশনাল। কিন্তু সেই লোকটি চাইছে র্যাশনালিটির ওপরে চলে যেতে। র্যাশনাল ইজ এ বন্ডেজ। তুমি যদি চিন্তা করো, চিন্তা করে 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 এটার জন্য এটা, ওটার জন্য সেটা, সেটার জন্য ওটা, এই যদি করতে থাকো, তুমি কিন্তু আর একটা তর্কের জালের মধ্যে জড়িয়ে গেলে। রিজন ইজ দেয়ার, যুক্তি আছে। আমার খুব প্রিয় দার্শনিক হচ্ছেন পাস্কাল। আমি যখন প্রথম পড়ি, একটা লেখা লিখেছিলাম পাস্কালের, তাতে আমি একটা রেফারেন্স করেছিলাম দিলীপ কুমার রায়ের এই কথা, এই শ্রী অরবিন্দের কথাটা, পাস্কালের বিখ্যাত কথা, le cœur a ses raisons que le réseau ne connaît pas. অর্থাৎ the heart has its reasons that reason knows nothing of. হৃদয়েরও কিছু যুক্তি আছে, যুক্তি যার তল পায় না। একটা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি, এটার মধ্যে একটা যুক্তি আছে নিশ্চয়ই। তাকে তিনি ধারণ করেছেন, তাকে বড় করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা যুক্তি আছে কেন তাকে তিনি ভালোবাসেন। কিন্তু যে পরিমাণ, যে অনড় চেতনা দিয়ে ভালোবাসেন, অবচেতনও ভালোবাসেন, স্বপ্নে এবং জাগ্রত অবস্থায় সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা, দিস ক্যানট বি এক্সপ্লেইনড। রিজন এটাকে ব্যাখ্যা করতে পারে না। আমি এটা একটা উদাহরণ বললাম, এটা উনি বলেননি পাস্কাল। পাস্কালের কথা হচ্ছে দ্য হার্ট হ্যাজ ইটস রিজনস দ্যাট রিজন নোজ নাথিং অফ। তো এইটা আমি দেখলাম আমাদের শ্রী অরবিন্দের মধ্যে রয়েছে। উনি বলছেন যে তুমি যদি তর্কের মধ্যে যাও, তুমি সূক্ষ্ম তর্ক করো, কিন্তু সেই তর্কের মধ্যে তুমি জড়িয়ে থাকবে। তর্কের উপরে যদি না যেতে পারো, তাহলে তর্কের বাইরে যদি তুমি না যেতে পারো, তুমি সুপ্রামেন্টাল, অতি মানুষে যেতে পারছো না। অতি মানুষটা কি? এই সমস্ত কিছু জানার পরে, সমস্ত জিনিসকে বিচার করার পরে তুমি নিজেকে উদ্ধার করছো। এবং কিভাবে উদ্ধার করছো উনি বলছেন, লাইফ ডিভাইন মানে ভগবান, ভগবান আর কি, ভগবান কথাটাই উনি ব্যবহার করেছেন বাংলাতে দিলীপবাবু, এবং অবশ্যই শ্রী অরবিন্দ ভগবান বলছেন। এখন এই যে আবিষ্কার, এই আবিষ্কার যে আমি পারি, কি পারো সেটাই তোমার জানতে হবে। এ বলা হচ্ছিল না যে ওনাকে সঙ্গীত ছাড়তে বারণ করা হয়েছিল, তা কিন্তু নয়। যখন কথা উঠল যে তোমাকে সব ত্যাগ করতে হবে, ব্রহ্মবাদীর মতো সব ত্যাগ করে মায়া বিচ্ছিন্ন করে তুমি বাইরে চলে যাবে, সেরকম না। তার আগে ভাবো কি কি তোমাকে জড়িয়ে রেখেছে জগতে। তখন উনি বললেন, দিলীপবাবু বলছেন, আমি তো সঙ্গীত ভালোবাসি, আমাকে কি সঙ্গীত ছেড়ে দিতে হবে? আপনি ভালোবাসার কথা বললেন, না না, ভালোবাসা আছে, ভালোবাসার মধ্যে থেকে, ভালোবাসা থেকে তোমাকে উঠে আসতে হবে। আর সেরকম একটা সময় আসবে যখন তোমাকে সঙ্গীতটাও হয়তো ছেড়ে দিতে হবে। ওটা তোমার খুব ভালোবাসার, সেটা তুমি ছেড়ো না এখন। যখন তুমি সেই পর্যায়ে যাবে যে তুমি তার সঙ্গে, মানে ঈশ্বরের সঙ্গে তুমি কথোপকথন করছো, তোমার চেতনার যোগাযোগ তৈরি হয়েছে, যখন তুমি এই সুপ্রামেন্টালে পৌঁছে যাচ্ছ, তখন এগুলো আপনা থেকে খসে যাবে, তোমাকে ছাড়তেও হবে, এরা চলে যাবে। এদের জন্য তোমার কোনো দুঃখ বা কোনো বাঁধন আর থাকবে না। তো উনি এটা জানতেন। কিন্তু এটাও ঘটনা যে আমাদের দাদাজি, উনি সঙ্গীতকে ছাড়েননি। উনি সঙ্গীতকে অ্যান এক্সপ্রেশন অফ দ্য সেলফ হিসেবে দেখেছিলেন। উনি অনেক কিছু জানতেন, অনেকগুলো ভাষা জানতেন। উনি তো রোমারোলার সঙ্গে ফরাসিতে কথা বলতেন, ফরাসিতে চিঠিপত্র লিখতেন, জার্মানটা জানতেন, ইংরেজি তো জানতেনই। ওনার এই অ্যামাং দ্য গ্রেট এত সুন্দর ইংরেজিতে লেখা।
তো এইটা যিনি করলেন, তিনি সঙ্গীত ছাড়তে পারলেন না কেন? অর্থাৎ মানুষের এক রকমের মুক্তি সাধনা থাকে, আর তা তার কাছে এসে পৌঁছয় কত না কত পন্থায়। সেটা জানতে জানতে একটা মানুষ তার জীবন হারিয়ে ফেলে। উনি একটা কঠিন প্রশ্ন করলেন একে, শ্রী অরবিন্দকে। এই যে আপনি বলছেন সাধনা করতে গেলে এই সব ত্যাগ করে যেতে হবে, আপনি কি তা পেরেছেন? উনি বললেন, আমি পারিনি বলবো না, কিন্তু এটাও বলবো যে অনেক কিছু পারা যায়নি। যেমন আমি সমাজের যে উপকার করতে চাই, দেশের যে উপকার করতে চাই। ভাবুন, শ্রী অরবিন্দ সেই লোক যিনি ভারতের স্বাধীনতার জন্য বোম বেঁধেছেন। তিনি সেই জায়গা থেকে বেরিয়ে এসে সাধু হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন, কিন্তু সেখান থেকে তো পুরো বিচ্যুত হননি। তখন তার মাথার মধ্যে রয়েছে ভারতের স্বাধীনতার কথা, যেটা রাসেলের সঙ্গে যখন কথা বলছেন আমাদের দিলীপবাবু, রাসেল বলেছিলেন, তুমি এত গান ভালোবাসো, তোমাকে কি গান ছেড়ে দিতে হবে যুদ্ধ করার জন্য? না, দরকার নেই। কাউকে তা নিজের সম্পদ থেকে সরে যেতে হবে না, কারণ আজ হোক, কাল হোক, পরশু হোক, ভারত স্বাধীন হবে। তোমাদের মতো উদ্যোগী লোক, আমি যা দেখছি চারিদিকে যা খবর পাই, ভারতবর্ষ স্বাধীন হবে। 1920 সালের কথা, তার 27 বছর পরে ভারত স্বাধীন হলো। আমি জানি ভারত স্বাধীন হবে, কিন্তু স্বাধীন হওয়ার পরে সবাই যদি দেখে সে তার নিজের কাজগুলো ভুলে গেছে, তার নিজের কাজ কিছু নেই ভারতকে স্বাধীন করা ছাড়া, তাহলে সেটা তো আর একটা সাংঘাতিক অবস্থা হবে, সাংঘাতিক অবস্থা হবে। সেটা উনি লিখেছেন, কি সুন্দর। আমার এই অ্যামাং দ্য গ্রেট বা তীর্থঙ্কর পড়তে এত ভালো লাগে, তার কারণ হচ্ছে গিয়ে এই মহৎ মানুষগুলোর সঙ্গে এই লোকটা শুধু বিনম্র জিজ্ঞাসায় হাজির হচ্ছেন না, কিছু তর্কও রাখছেন, কিছু প্রশ্ন রাখছেন, কিছু চিন্তা রাখছেন, যেগুলো উদ্ধার করতে গেলে আরও তলিয়ে যেতে হয়। এবং সেই তলিয়ে যাওয়ার মধ্যে যিনি বলছেন, সে রাসেল হোক, রোমারোলা হোক, মহাত্মা গান্ধী হোক, রবীন্দ্রনাথ হোক, শ্রী অরবিন্দ হোক, তাদেরকেও আমরা আবিষ্কার করছি। এবং সেই সঙ্গে যেটা একটু আগে বলা হচ্ছিল, বিশ্বজিৎ গাঙ্গুলি যেটা বললেন, যে আমরা দাদাজিকেও আবিষ্কার করছি। তো এবার একটা মজার কথা বলি, কি সুন্দর কথা। ওই যে লীলাবাদীর কথা বললাম, তান্ত্রিক, ঠিক সেরকম একটা অদ্ভুত কথা রবীন্দ্রনাথের সঙ্গে হলো ওনার। রবীন্দ্রনাথকে উনি বললেন যে কি ভালো লাগছে আপনাকে আজকে দেখতে। শান্তিনিকেতনে গেছেন এবং ভাবুন, যাকে বলে ত্রহস্পর্শ, তিনি যখন প্রথম আলাপ করছেন এবং দীর্ঘ আলাপ করছেন রবীন্দ্রনাথের সঙ্গে, পাশে গিয়ে বসে আছেন জানেন, অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ পাশে বসে আছেন, আর এই গানের কথা, সৌন্দর্যের কথা, রূপের কথা, ছবির কথা, রচনার কথা এসব আসছে। তো তখন কথায় কথা উঠল যে আপনি যেসব প্রেমের কথা বলেন কবিতাতে, কোনো মানুষ কি তার লক্ষ্যে নয়? কাউকে চিন্তা করে কি সেই ভাবনাটা আপনি ব্যক্ত করছেন না? তখন হেসে ফেলে রবীন্দ্রনাথ, কি সুন্দর সেই গল্পটা তো আপনারা সবাই জানেন। কার কথা বললেন? ছেলে বয়সে আন্না তর্খড় বলে যে মহিলার সঙ্গে তার পরিচয় হলো এবং একটা সম্পর্ক মানে শারীরিক না, মানসিক একটা সম্পর্ক হলো। সে আন্না তর্খড়ের, ওনাকে পাঠানো হয়েছিল তর্খড়দের ওখানে, যাতে একটু ইংরেজি ভালো করে তৈরি হয়ে যান, কারণ তারপর উনি বিলেতে যাবেন। তা আন্না তর্খড় প্রচুর চেষ্টা করেছে তাকে কায়েম করতে। তর্খড় একেবারে প্রেমেই পড়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেটা বলছেন যে আমি বুঝতে পারছি আমার প্রতি তার সাংঘাতিক আকর্ষণ,
কিন্তু সেই আকর্ষণ ধারণ করার মতন বুদ্ধি আমার হচ্ছে না। আমি তখন তো কত 16-17 বছর বয়স, 17 বয়সেই তো উনি ইংল্যান্ডে গেলেন, 16-17 বছর বয়স। আর মেয়েটিরও তাই 16। ভারী সুন্দর দেখতে মেয়েটি, তার বর্ণনা করছেন আন্না তারকারের, ভারী সুন্দর, উজ্জ্বল চোখ, এটা ওটা সেটা, সে নানানভাবে চেষ্টা করছে। একটা খেলাও তৈরি করেছিল, আপনারা জানেন বোধহয় সেই গল্পটা। বলেছিলেন যে কোনো ছেলে যদি কোনো মেয়ে ঘুমিয়ে আছে সেই সময় তার হাতের গ্লাভস খুলে নিতে পারে, তাহলে তার যোগ্যতা আছে সেই মেয়েটির চুমু খাওয়ার। সেই মেয়েটি তাকে চুমু খেতে পারে, আর তার চুমু খাওয়ার যোগ্যতা আছে, কারণ সে তার শয়নকালে তার হাত থেকে গ্লাভসটা খুলে নিয়েছে। এইসব নানান রকম জিনিস উনি করেছেন, হয়েছে। তো উনি বলছেন এসব হয়েছে, কিন্তু বললেন যে এগুলো এত সুন্দর। তারপরে কথা বলছেন, আমাকে তারপরে ইংল্যান্ডে যে বাড়িতে রাখা হলো পড়াশুনো করার জন্য, প্রথম আমি যেটা গেলাম সাউথ কেনসিংটনে যে বাড়িটা, আমি সে বাড়িতে দেখতে গিয়েছিলাম। আমি ইংল্যান্ডে একবার গেলাম এই ওনার 150 বছরের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হচ্ছিল ইন্ডিয়া হাউসে, আর ইন্ডিয়া হাউস যেখানে, সেখান থেকে একটু হাঁটা পথে গেলে সাউথ কেনসিংটন সেই বাড়ি। আমি বাড়িটাকে দেখতে গেলাম, সেটা সেভাবে আছে কিনা আছে আমি তো জানি না, তবে ইংল্যান্ডে বা ফ্রান্সে বাড়ি ওরকমভাবে তছনছ করে না, সেই থাকে। আমাদের এখানে যেরকম রোজ আজকে 2টো বাড়ি পড়েছে বোধ হয়, একটার উপর আরেকটা চেপে গেছে, হ্যাঁ, তো আমাদের রোজ হচ্ছে, হ্যাঁ। কাজে কোন বাড়িটা কোন দিন কীরকম ছিল কেউ জানে না, হ্যাঁ। কিন্তু আমি দেখলাম বাড়িটার দিকে তাকিয়ে যে এইখানে উনি ছিলেন, আর সেই বাড়িতে 2টো সুন্দরী তরুণী ছিল, এবং বাড়ির কর্তা যিনি সাহেব, তার বোধহয় একটা ইচ্ছেও ছিল যে কোনো একটাকে টেগোর বেছে নিক তার সঙ্গিনী করে, জীবন সঙ্গিনী করে, কারণ তাকে ভীষণ ভালো লেগেছে। তো হলো না, সেটাও বলছেন এই দিলীপ কুমারকে। তারপরে যেটা হলো মজার কথা, সেটা হলো উনি বলছেন যে সেখানেও কিছু হলো না। তো জিজ্ঞেস করছেন তাহলে কি আফসোস আছে? তাই উনি বলছেন যে কোনো কিছু না পাওয়ার আফসোস ততটা নয়, মানে তাদের পাননি বলে আফসোসটা হচ্ছে গিয়ে আমি কেন বুঝিয়ে উঠতে পারিনি। একেবারে রবীন্দ্রনাথ না, সেটা বলছেন আবার একে। তো যাই হোক, রবীন্দ্রনাথ সেটা বলছেন কাকে? দিলীপ কুমার রায়কে। পাশে বসে আছেন অতুল প্রসাদ, দুজনে হা করে হাসছেন, অতুলবাবু এবং দিলীপবাবু এত মিষ্টি করে বলছেন। তো তখন বলছেন যে যেদিন এই কথা হচ্ছে আর কি, শান্তিনিকেতনে পেছন থেকে সূর্যের আলো এই গাছের ফাঁক দিয়ে এসে রবীন্দ্রনাথের মাথার উপর পড়েছে, চুলের ভেতর দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে। বলছি যে কি সুপুরুষ মানুষ একটা, কি সুপুরুষ মানুষ একটা দেখছি। তো তখন বলে ফেললেন যে আপনার রূপ নিয়ে কিছু বলেনি তারা? তখন বললো হ্যাঁ তাও বলেছে, সেটাও বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে তারা বলছে যে কি ওই মেয়েগুলো নিজেদের মধ্যে পরামর্শ করছে তাদের বান্ধবীদের সঙ্গে, আমাদের বাড়িতে না একটা খুব সুন্দর দেখতে ছেলে এসছে, খুব সুন্দর দেখতে, আলোচনা করছে। ওনার কানেও যাচ্ছে, উনি বসে বসে সব শুনতে পাচ্ছেন। ইংল্যান্ড আমেরিকাতে একটা ইংল্যান্ড ফ্রান্সের একটা ব্যাপার আছে, আমাদের মধ্যে এত নয়েজি ইয়ে তো শহর তো নয়, পিন ড্রপ সাইলেন্স সারাক্ষণ, হ্যাঁ। আর এরকম ভ্যাঁ 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 গাড়ি চালিয়ে ওই হর্ন বাজিয়ে কেউ যায় না, বা লোকে গাঁ করে চিৎকার করে না, তো শোনা যায়। আমি শুনেছি ইংল্যান্ডে ঘরে বসে আমি পাশের বাড়ির গল্প শুনতে পারতাম। তার কারণ হচ্ছে এইভাবে ওরা এই নৈশব্দকে এইভাবে ওদের নিজের কথায় কথায় ভরিয়ে রাখে। তো বলছে যে আমি শুনতে পাচ্ছি ওরা আমার রূপ নিয়ে বলছে। যে কোনো ছেলে এই বর্ণনাতে একেবারে লাফিয়ে পড়বে সেই মেয়েগুলির ওপর, তা না হয়ে উনি আরো গুটিয়ে যাচ্ছেন যেটা কেন করছে আমাকে নিয়ে। তো এই রবীন্দ্রনাথকে উনি আবিষ্কার করছেন, এত মধুর একটা রবীন্দ্রনাথ,
এই যে আন্না তারকারের গল্পটা আমরা বলি, যেটা লেখা হয়, এ হয়, সে হয়, জীবনে তো এদিকে ওদিকে আছে, কিন্তু এই মধুর দিকটা কিন্তু আমি প্রথম আবিষ্কার করি দিলীপ কুমার রায়ের লেখাতে। এবারে বলি, গানের কথা তো ওনার জীবনটাই একটা গান, উনি গেয়ে গেছেন জীবনটাকে, হি হ্যাজ সাং হিজ লাইফ। যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে এজরা পাউন্ড বলেছিলেন, Tagore sang Bengal into a nation, মানে গান দিয়ে বাঙালি জাতিকে তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ। ঠিক সেরকমই ইনি গান দিয়ে বাঁচিয়ে রেখেছেন একটা চিন্তাকে, যে চিন্তাটা হচ্ছে শ্রী অরবিন্দের। কিন্তু এই যেটা একটু আগে বলা হয়েছিল সেই কথাটাই বলি, উনি বলছেন যে চিন্তার মধ্যে কি না, শ্রী অরবিন্দ ওনার কথা অন্য কেউ ব্যাখ্যা করলে উনি সেভাবে বুঝে উঠতে পারতেন না। তার কারণ হচ্ছে গিয়ে ওনার এমন একটা সূক্ষ্ম বয়ান থাকতো, সেটা দিলীপ কুমার বলেছেন যে যখন রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন তখন বলছেন যে আপনার এই যে কথাগুলো আমি লিখছি, এই কথাগুলো আমি লিখে আপনার কাছে পাঠাবো এবং আপনি দেখে বলবেন কোথায় কোথায় কী বিচ্যুতি আছে, সেগুলো আমি ঠিক করে নেব, বা অন্য কিছু যদি আপনি যোগ করতে চান আপনি আপন মনে সেটা যোগ করে দিতে পারেন। রবীন্দ্রনাথ দেখেছিলেন, দেখে ওকে লিখেছিলেন, আমার কিছু যোগ করার নেই, এত সুন্দর করে তুমি লিখেছ, এত ভালো করে আমি যা যা বলেছি এইভাবে যে মুখের কথাকে কলমের আনা যায় এটা আমার ধারণা ছিল না। অর্থাৎ দিস টু বুকস অ্যামং দ্য গ্রেট এবং তীর্থঙ্কর, দিস আর ডিপেন্ডেবল ডকুমেন্টস। আমি আরও নানান জায়গা থেকে, মানে আপনারা যদি বইটা পড়েন, জন তীর্থঙ্কর পড়েন, তীর্থঙ্করের বাংলায় অনেক কিছু তো অনুবাদ হয়নি তখনও, যার জন্য উনি যখন তীর্থঙ্কর লিখছেন ওনার ইংরেজি লেখার থেকে লাইফ ডিভাইন বলুন এবং সেসব জায়গা থেকে একেবারে পরিষ্কার লাইন বাই লাইন ফুটনোট করে তুলে দেওয়া হচ্ছে, যাতে আমি যেটা উনি বলছেন তার কোনো বিচ্যুতি হচ্ছে কি না। আমি পড়ে দেখেছি বিচ্যুতি তেমন কিছু নেই, তেমন মানে কি, বিচ্যুতি বলতে কিছু নেই, ভাষাটা নিয়ে আপনি বলতে পারেন এরকম হবে ইত্যাদি। উনি খুব ভালো ভাষাও লিখতেন। রবীন্দ্রনাথ তাকে বলে গেছেন, আমার কিছু যোগ করার নেই, তুমি যা লিখেছ সেইভাবেই তুমি প্রকাশ করতে পারো। রোমারোলা, উনি লিখলেন রোমারোলাকে যে আমি এখানে গান শিক্ষা করতে এসেছি ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, কিন্তু আমি গাইতে চাই আমার দেশের গান, আমি এই দুটোকে কীভাবে মেলাবো সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো উনি ভিলনভে যেখানে থাকতেন, সুইজারল্যান্ডের একটা বাড়ি, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর বর্ণনা করেছেন, এত সুন্দর বাড়ি, উনি গিয়েছেন ওর সঙ্গে কথা বলতে, 3 দিন কথা হয়েছিল। তো সেখানে রোমারোলা বলছেন যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এটা এমন কোনো একটা কনস্ট্রাকশন না যেটাকে তুমি সারাক্ষণ অবজার্ভ করার জন্য তটস্থ হয়ে থাকবে। ইট হ্যাজ টু এন্টার ইউর লাইফ। কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তুমি জানো এই যে প্যারিসের বড় বড় সাল মানে হল যেখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হয়, আমি তো সেখানে খুব যেতাম। সবচেয়ে লক্ষণীয় কি বলা যায় উচ্ছ্বাসটা আমি দেখতাম একেবারে ওই উপরে 3 তলা 4 তলার উপরে যারা কম টাকায় ঢুকেছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা গান ভালোবাসে, ওই কটা টাকাও হয়তো তাদের কাছে অনেক, তারা ওই টাকা দিয়ে ওই ওপরে বসে হৈ হৈ করে শুনছে, এবং এমনভাবে শুনছে যিনি গাইছেন বা বাজাচ্ছেন অন দ্য স্টেজ তিনি বুঝতে পারছেন দ্য বেসিক অডিয়েন্স অফ হিজ অর হার ইজ আপ দেয়ার। তিনি বলছেন তুমি নিশ্চয়ই পারবে, কিন্তু তুমি এটাও জেনে রাখো
যে এই তোমাদের যে সিস্টেম টোটালি মেলোডিয়াস, ইটস বেসড অন মেলোডি, সেটা উনিও বলছেন যে আমাদের এটা তো পুরো মেলোডি, সেখানে তো এইভাবে স্ক্যান করে 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 আমাদের এই তাল লয় দেখে আপনারা যেরকমভাবে তাল লয় থাকে যখন গানে বাঁধা হয় খেয়ালের অংশে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূলত তো সুরের ওপরে চলন। কিন্তু ওদের হচ্ছে কি এভরি মোমেন্ট হ্যাজ আ টাচ অফ হারমোনি, টাটাং টাটাং টারাং টারাং টাটাং টাটা, এর মধ্যে কতগুলো স্ট্রোকস আছে দেখতে হবে। তো উনি বললেন যে দেখো আমি দেখেছি সবচেয়ে ভালো বোদ্ধারা ওই ওপরে বসে থাকে, যারা পয়সা জোগাড় করতে পারে না সামনে এসে বসার, আর যারা সামনে মানে আদর করে যাদের বিনে পয়সা বড় বড় কার্ড ফার্ড দিয়ে এটি সামনে এনে বসিয়ে দেওয়া হয় তারা একটু ঝিমোয়। সো বেসিক্যালি মিউজিক পেনিট্রেটস টু দি ডেপথস অফ দ্য ক্লাসেস, এটা তুমি জানবে। কাজে তুমি যদি তোমার দেশের সঙ্গীতের সঙ্গে আমাদের দেশের, কারণ তোমাদের দেশের সঙ্গীত হচ্ছে গিয়ে একেবারে যাকে বলে বারোয়ারি সঙ্গীত, সবাই গায়, সবাই জানে, সবাই বোঝে, সবাই তাই চর্চা করে। সবাই একেবারে আলাউদ্দিন খাঁ সাহেব হয় না, সবাই আমির খাঁ সাহেবের মতো গাইতে পারে না, কিন্তু সবাই একটু সুর হলে বুঝতে পারে এবং চেষ্টা করে ওটাকে ধরতে। আমাদের এখানে দেয়ার ইজ এ ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা তৈরি করতে হয়, স্কুলে হোক, কলেজে হোক, মিউজিক স্কুলে হোক। তো বলেন যে এটা করা যায় এবং তার জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পারবে এটা করতে। উনি সেটা করে গেছেন সারা জীবন। এই যে একটু আগে বিশ্বজিৎ বললেন গাঙ্গুলি যে যে উনি সঙ্গীত, আমি যেটা বললাম সেটা হচ্ছে উনি সঙ্গীতে নিজেকে ব্যাখ্যা করেছেন, দিয়ে বর্ণনা করেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই রাখাদের বাড়িতে একবার দুবার ওনার গান শোনা, যখন উনি এসেছিলেন ওখানে। অপূর্ব অপূর্ব, তখন বৃদ্ধ একেবারে খুব বয়স্ক, কিন্তু গলার এই যে মাধুর্যটা সেটা কিন্তু ওনার শেষ দিন পর্যন্ত ছিল। আমার সে সময় এত ভালো লেগেছিল ওনার গান, আমি বিয়ে বাড়িতে গেলে এই ওনার একটা এলপি বেরিয়েছিল HMV থেকে, সেটা আমি গিফট করতাম এবং সবাই খুব পছন্দ করতো। তো যাই হোক, তো যেটা বলার তা হলো রবীন্দ্রনাথ তখন অতি মানব, একেবারে অতি মানব, তার কাছে গিয়ে পৌঁছেছেন, কিন্তু এত সুন্দর করে কথা বলছেন, তার থেকে আহরণ করছেন, তর্ক করছেন না সেভাবে, শুধু প্রশ্নের মধ্যে দিয়ে কিছু তাকে উত্তেজিত করছেন এবং তিনি বলে যাচ্ছেন। এখন মুশকিল হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমার সব এখন বলতে গেলে সারাদিন চলে যাবে, তত আর তার মধ্যে যাচ্ছি না। তো এইটুকুই বলি যে এই বড় বড় মানুষ, তার মধ্যে মহাত্মা গান্ধী আছেন, কেন উনি গেলেন এই প্রথমে যেটা বলেছিলাম তাই, যে শ্রীমর ওই বইটা পড়ে উনি বুঝেছিলেন যে এইসব মানুষের সঙ্গে সঙ্গ করতে হবে। সঙ্গ করা একটা খুব দারুণ কথা আমাদের সমাজে। কে কার সঙ্গে সঙ্গ করছেন? বড় মানুষের সঙ্গে সঙ্গ করা, জ্ঞানী মানুষের সঙ্গে সঙ্গ করা, শিল্পীর সঙ্গে সঙ্গ করা, হ্যাঁ, এগুলো একটা আমাদের লাইফস্টাইল ছিল একটা সময়ে। এখন সব ভেসে যাচ্ছে। এখন মানে আমরা সারাক্ষণ জীবন দেখছি টেলিভিশনে, কে কাকে মারলো, কে কাকে খুন করলো, কোথায় কে টাকা নিয়ে পালালো, এইসব। এগুলো কিন্তু আমাদের জীবনের অঙ্গ নয়, কিন্তু এগুলো আমাদের অঙ্গ হয়ে যাচ্ছে। আজ দাদাজিকে স্মরণ করার সবচেয়ে বড় কারণ হলো we have to raise questions to the right people. সেই লোকগুলো কে সেটা আবিষ্কার করা, কেন, কি বৃত্তান্ত সেটা জানা এবং প্রশ্নগুলো জায়গা মতন পৌঁছে দেওয়া এবং তার উত্তরগুলো সংগ্রহ করা। আমরা খবরের কাগজের এডিটোরিয়াল দিয়ে জীবন ব্যাখ্যা করতে পারবো না, আমরা সংবাদপত্রের আফটার এডিট দিয়ে জীবনের কোনো লক্ষ্য খুঁজে পাবো না। আমাদের নিজের চেষ্টায় করতে হবে, যেটা উনি বলছেন। তখনও তো সংবাদপত্র ছিল, এসব ছিল, সবই ছিল, কিন্তু উনি যেটা বলছেন বারবার, বলছেন আমাদের শ্রী অরবিন্দ বলছেন যে জীবনের লক্ষ্যটা কি? ঈশ্বরকে পাওয়া, এবং সেই পাওয়াটা হচ্ছে গিয়ে
তোমার ম্যানহুডের প্রমাণ, অর্থাৎ তোমার জীবনের প্রমাণ। তুমি যে বেঁচেছ, তুমি থেকেছ এই পৃথিবীতে এবং কাজ করেছ, তার প্রমাণ হচ্ছে গিয়ে ইউ হ্যাড সার্চড ফর আ মিনিং। এবার একটা খুব জটিল কথা আছে, বলি আপনাদের। সেটা হলো এই মিনিং কথাটা, অর্থ, মানে, এর মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিনিং? আই.এ. রিচার্ডসের একটা বিখ্যাত বই আছে, অগডেন অ্যান্ড রিচার্ডস বলে একটা বিখ্যাত বই, আমাদের এম.এ. ইংলিশে পড়তে হতো, মানে আমরা রেফার করতাম আর কি, অগডেন রিচার্ডসের দ্য মিনিং অফ মিনিং। মানের মানেটা কি? তুমি যে বলছো এটার মানে এই, ওটার মানে ওই, সেটার মানে সেই, তার মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিনিং? এইখানে আমি পেয়েছিলাম, লাইফ ডিভাইনেও আছে খুব সুন্দর করে। মিনিং অফ মিনিংটা কি? উনি বলছেন যে দুটো জিনিসের মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে। একটা হচ্ছে গিয়ে তার লক্ষ্য ভেদ করা, ভেদ না কিন্তু এটা ভুল বাংলা, লক্ষ্য ভেদ করা, অর্থাৎ লক্ষ্যে পৌঁছনো, স্পর্শ করা। আর একটা হচ্ছে লক্ষ্য ভেদ করা, আর হচ্ছে আনন্দ। জীবনে আনন্দটা তুমি কিসে পাচ্ছ এবং কতখানি পাচ্ছ, কিভাবে পাচ্ছ এবং কেন পাচ্ছ, এটার একটা অর্থ বার করতে হবে। মা ছেলেকে ভালোবেসে আনন্দ পান, সন্তান মায়ের বুকে থেকে তাকে জড়িয়ে ধরে আনন্দ পায়, পুরুষ নারীর থেকে আনন্দ পায়, নারী পুরুষের থেকে আনন্দ পায়, আমরা কাজের থেকে আনন্দ পাই, কলার থেকে, শিল্পের থেকে আনন্দ পাই, ভাবনার থেকে আনন্দ পাই, চিন্তার থেকে আনন্দ পাই। এই আনন্দগুলো হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু লুক ফর দ্য সোর্স অফ দ্য জয় অ্যান্ড দেন লুক ফর দি আলটেরিয়ার মিনিং। আমি কেন ভালোবেসে আনন্দ পাই, এটা আমার ভাববার জিনিস। কেউ আমাকে ভালোবেসে কেন আনন্দ পায়, সেটাও ভাববার জিনিস। এইটা শ্রী অরবিন্দ তাকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন যে এই আনন্দ থেকেও আমাদের বেরোতে হবে একটা সাধনাতে। ওই সাধনা, ওনার বিখ্যাত বই সাধনার কথা বলছেন। যে সাধনা কি? সেটা হচ্ছে আনন্দ পাওয়াও যেমন সাধনা, আবার সে আনন্দ থেকে বেরিয়ে ওপরে যাওয়াও হচ্ছে আনন্দ, এই সাধনা। উনি বলছেন, উনি জিজ্ঞেস করছেন, দাদাজি জিজ্ঞেস করছেন, আপনি কি বলতে চান সব কিছু ত্যাগ করে দেবো? বলে ওই যে বললাম লীলা, আমি তান্ত্রিক, আমি সব কিছুর মধ্যে একটা লীলা দর্শন করি, সেই লীলা থেকে উদ্ধার করে নিজেকে ওপরে যেতে হবে। ওপরটা কি? ওপরটা হচ্ছে গিয়ে সেই ডিভাইন, দ্য লাইট। উনি আলো বলছেন, সেই আলো ওখান থেকে যখন তোমার শরীরে, তোমার মনে, তোমার চিন্তায়, চেতনায়, ভাবনায়, তোমার অস্তিত্বে প্রকাশ হবে, সেই আলোটাই হচ্ছে গিয়ে তোমার প্রকাশ। সুপ্রিমেন্টাল হচ্ছে গিয়ে কি না, সুপ্রিমেন্টাল হচ্ছে মনের ওপরে। মন যাকে ব্যাখ্যা করতে পারে না, মন যাকে জানতে পারছে না, সেই আলোটা যখন তোমাকে ধারণ করছে, সেটাই তোমার মুক্তি। এবং সেই মুক্তিটা কিন্তু এই এখনকারই সাধারণ অর্থে মুক্তি না, যে আমার কাজ হয়ে গেছে এবার আমি কাজের থেকে মুক্তি, আমার এটা হয়ে গেছে এর থেকে মুক্তি, এই বন্ধন থেকে। বন্ধন মুক্তি নয়, মুক্তি হচ্ছে গিয়ে টু বি অ্যাট ওয়ান উইথ ইউনিভার্স। উনি কথাটা ব্যবহার করেননি, টু বি অ্যাট ওয়ান উইথ দ্য গ্রেট ডিভাইন। নমস্কার।